পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ ইরান ইসরায়েল। তেল আবিব ও হাইফা লক্ষ্য করে রাতভর মিসাইল নিক্ষেপ। ইরানের 12টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে পারমাণবিক স্থাপনায় হামলার ইঙ্গিত। শর্তহীন আত্মসমর্পণের হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধ কেবল শুরু, পাল্টা হুমকি খামেনির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভে পরিণত ইরান ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নেয়ার দাবির পর ইসরায়েলের আকাশসীমা নিয়ন্ত্রণের পাল্টা ঘোষণা দেয় ইরান। এর আগে তেল আবিবে গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ধ্বংসের দাবি করে তেহরান। জবাবে ইরানের 12টি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। এদিকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তার হুমকির পর এবার সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দিন যত পেরোচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে ইরান ইসরায়েল সংঘাত। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের গোয়েন্দা ভবন লক্ষ্য করে হামলার দাবি করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এতে ক্ষতিগ্রস্ত হয় বহু স্থাপনা। তেহরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নেয়ার মার্কিন প্রেসিডেন্টের দাবির পর এবার আইআরজিসি পাল্টা দাবি করেছে ইসরায়েলের আকাশ সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা আরও জানায়, ইসরায়েলের যেসব বিমান ঘাঁটি থেকে ইরানি ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল সেগুলোকেই নিশানা করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে গেল একদিনে ইসরায়েলে 9 বারের মতো মিসাইল হামলা চালিয়েছে ইরান। যদিও ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমছে বলে জানায় ইসরায়েল। জবাবে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একাধিক সামরিক স্থাপনায় চালানো হয় বিমান হামলা। তেহরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার কথা জানায় ইসরায়েল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালানোর কথা ভাবছেন তিনি। বিশেষ করে ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এর আগে ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন, তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। এমনকি তিনি এও জানান, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় লুকিয়ে আছেন তাও যুক্তরাষ্ট্র জানে। তবে আপাতত তাকে হত্যার কোনো পরিকল্পনা নেই বলেও জানান ট্রাম্প। ট্রাম্পের হুমকির পর এবার সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, যুদ্ধ কেবল শুরু হয়েছে। চলমান সংঘাতের মধ্যে জেরুজালেম ও তেল আবিবে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন কর্মীদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দর, সমুদ্র বন্দর বন্ধ এবং শুধুমাত্র জর্ডান সীমান্ত খোলা রয়েছে বলে জানায় দূতাবাস। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান ও ইসরায়েল সংঘাত ঘিরে রণপ্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আবারও ইরানের শর্তহীন আত্মসমর্পণ চেয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প বলেন, আমেরিকাকে টেক্কা দেয়া সহজ নয়। এসবের মধ্যেই চলতি সপ্তাহে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হওয়ার খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ইরান ও ইসরায়েল সংঘাতে সরাসরি না জড়ানোর কথা বারবার বললেও তেহরানের উপর নানামুখী চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটিগুলোতেও জোরদার করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে প্রায় 30,000 মার্কিন সেনা মোতায়েন থাকলেও বর্তমানে তা বাড়ানো হয়েছে 40,000-এ। একদিকে যুদ্ধ প্রস্তুতি, অপরদিকে আলোচনার দ্বারও খোলা রেখে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য একটাই, যে কোনো উপায়ে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং দেশটির শর্তহীন আত্মসমর্পণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু চান ট্রাম্প যেন যুদ্ধে যোগ দেন এবং ফোর্ডোতে বোমা হামলা করেন। রক্তক্ষয়ী সংঘর্ষ ও মার্কিন হুমকির মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। বৈঠকের প্রস্তুতিও নিচ্ছে ওয়াশিংটন। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র জানায়, হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে স্টিভ উইটকফ অথবা ভাইস প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠানোর কথা ভাবছেন, এমনটাই জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদক। কানাডা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে বিমানে ট্রাম্পের সফরসঙ্গী ওই প্রতিবেদক এক্সে শেয়ার করা এক পোস্টে আরও জানান, ইরানের পারমাণবিক সমস্যার প্রকৃত সমাধান চান ট্রাম্প। বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তবে সূত্র জানিয়েছে যুদ্ধ এড়িয়ে চুক্তির পথে ফেরার এটি হবে প্রেসিডেন্ট ট্রাম্পের শেষ চেষ্টা। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জানান, মার্কিন বাহিনী এখনও আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এখনও একটি শান্তিপূর্ণ সমাধান চান বলে ফক্স নিউজকে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেতো। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইসরায়েল ইরান সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। আলিফ, আজ কিন্তু ইরান ইসরায়েল সংঘাতের ৬ষ্ঠ দিন চলছে, তো এই পরিস্থিতি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? শওকত, আমি যদি বলি, আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, ইরান ইসরায়েল মধ্যবর্তী সংঘাত কিন্তু আজ বলতে গেলে যুদ্ধের পর্যায়ে চলে গেছে। যুদ্ধের পর্যায়ে চলে গিয়েছিল আগে, আনুষ্ঠানিকভাবে আজ যুদ্ধের পর্যায়ে চলে গেছে, কেননা আয়াতুল্লাহ আলী খামেনি বা ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে সংঘাত কিন্তু আজ আর সংঘাত নেই, সরাসরি যুদ্ধ শুরু করেছে ইসরায়েল এবং সেটি শেষ করবে ইরান, এমন হুঁশিয়ারি কিন্তু ইরানের পক্ষ থেকে আসছে। তো এই জায়গায় ইসরায়েল ইরান মধ্যবর্তী যে সংঘাত বা যুদ্ধ, হামলা প্রতি হামলা, এগুলো নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমাকে প্রথমেই বলতে হবে গত ২৪ ঘন্টায় আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, গত ২৪ ঘন্টায় কিন্তু ইরানের পক্ষ থেকে ৯ বার হামলা চালানো হয়েছে। পাল্টা হামলা কিন্তু ইসরায়েলের পক্ষ থেকেও এসেছে। এ ব্যাপারে আমরা যদি কিছু তথ্য একটু জেনে নিতে চাই, আমরা দেখব ইরানের পক্ষ থেকে যে হামলা চালানো হয়েছে ২৪ ঘন্টায় ৯ বার, এই জায়গায় ইরান কিন্তু আগে থেকেই বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, তাদের শক্তিমত্তার জায়গা প্রদর্শন করেছিল। সেই শক্তিমত্তার জায়গায় যদি আমি বলি, তারা প্রথম দিক থেকে ইমাদ, খাইবার শেকান, এই সমস্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছিল এবং সবশেষ তারা আল ফাত্তাহ নামে যে ক্ষেপণাস্ত্র তাদের, সেটি কিন্তু তারা আজ নিক্ষেপ করেছে। আল ফাত্তাহ সম্পর্কে যদি আমি একটু বলতে চাই, আল ফাত্তাহ তাদের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যেটি কিনা তাদের দাবি, আইআরজিসির দাবি, যেটি কিনা যে কোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এবং এটি ২০২৩ সালে সর্বপ্রথম ইরানের বহরে যুক্ত হলেও আজ কিন্তু প্রথমবারের মতো তারা এটি হামলা বা নিক্ষেপ করেছে এবং তারা দাবি করেছে এই নিক্ষেপ তারা প্রতিরক্ষা ঢাল ভেঙে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং আইআরজিসির পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে ইসরায়েলের আকাশের পূর্ণ দখল এখন ইরানের হাতে চলে এসেছে। এটি কিন্তু এসেছে যুক্তরাষ্ট্রের সেই ঘোষণার পরবর্তীতে, আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম। এবং তেহরানের হেকমিয়ে এলাকায়ও কিন্তু বিস্ফোরণ করেছে, যেটি ইসরায়েলের পক্ষ থেকে এসেছে এবং এই যে হামলা প্রতি হামলায় এর ফলে কিন্তু ইরানের আকাশসীমা বন্ধের যে তোড়জোড়, সেটির মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ ইরানের আকাশসীমা কিন্তু আজও বন্ধ রয়েছে। সবশেষ খবর পর্যন্ত আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আমরা জানতে পেরেছি আজ স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত আকাশসীমা বন্ধের ঘোষণা করা হয়েছে। এটি কিন্তু যে কোনো মুহূর্তে বাড়তে পারে আকাশসীমা বন্ধের মেয়াদ। এই জায়গায় আমরা জেনে রাখবো ইসরায়েলের পক্ষ থেকে যে হামলা প্রতি হামলা, এই অংশে ইরান ইসরায়েলের যে মধ্যবর্তী সংঘাত, এই সংঘাতের চূড়ান্ত রূপের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ইরানের পক্ষ থেকে যে হামলা প্রতি হামলা চালানো হচ্ছে, ইসরায়েলের পক্ষ থেকে হামলা আসছে, এর সবশেষ অংশ যদি আমরা আরও কিছু তথ্যের মাধ্যমে বিশ্লেষণ করতে চাই, এই জায়গায় ইরানকে আত্মসমর্পণের আহ্বান কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে করা হয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, আপনি জানেন G7 সম্মেলনে, আমরা গতদিনও বলছিলাম, G7 সম্মেলনের ঠিক মাঝামাঝি অংশে তিনি কিন্তু সম্মেলন অসমাপ্ত রেখে চলে এলেন এবং ওয়াশিংটনে ফিরে উনি এরকম ঘোষণা দিয়ে এলেন। ক্যারেন লিভিট তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানালেন মধ্যপ্রাচ্য ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে তাকে চলে আসতে হয়েছে এবং সেই জায়গায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি যখন বললেন ইরান ইসরায়েল মধ্যবর্তী সংঘাত বা যুদ্ধবিরতির একটি ঘোষণার অংশে তিনি চলে আসবেন, অর্থাৎ ঘোষণা দেওয়ার জন্য তিনি চলে আসছেন, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেন এর চেয়েও বড় কিছু আসছে এবং তিনি ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের এই শর্ত মানা আত্মঘাতী হবে বলে তারা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এবং আপনি জেনে থাকবেন যুক্তরাষ্ট্রের 60% মানুষই কিন্তু যুক্তরাষ্ট্রের এই সামরিক হস্তক্ষেপের বিরোধী, অর্থাৎ ট্রাম্প যেমনটি বলছেন তার নিজ দেশের ডেমোক্রেট রিপাবলিকান নেতারা কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না বা ট্রাম্পের সিদ্ধান্তের পক্ষে নেই। আমরা আরও কিছু তথ্য জেনে নেব। ইরানের এই ইস্যুতে নেতানিয়াহু কিন্তু বলেছেন ৩৩ বছর ধরে ইরানকে তিনি সতর্ক করে আসছেন এবং তার পরবর্তীতেই কিন্তু এই হামলা। যদিও জাতিসংঘ কিন্তু আমাদেরকে বলছে ইরানের বোমা তৈরির কোনো প্রমাণ নেই, অর্থাৎ ইসরায়েলের যে দাবি, সেই দাবির সত্যতা কিন্তু জাতিসংঘের প্রতিবেদন থেকে আসছে না। তো সবশেষ আমি যদি সাম আপ করতে চাই, অর্থাৎ একটু একসাথে যদি সবকিছু বলে আসতে চাই, ইরান ইসরায়েল মধ্যবর্তী সংঘাত যে চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে, একে একে দুই পক্ষই তাদের শক্তিমত্তার সর্বশেষ ধাপে এসে পৌঁছাচ্ছে। এই জায়গায় কিন্তু ইরানের পক্ষ থেকে বিভিন্নভাবে কিন্তু তারা আমাদের
জানান দিচ্ছে তাদের শক্তিমত্তার। এই ব্যাপারে আমরা একটি প্রতিবেদন জেনে আসতে চাই, দেখে নিই। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধিদের গ্রেফতারে দেশজুড়ে অভিযান শুরু করেছে ইরান। চলছে ব্যাপক নজরদারি। শুক্রবার ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পরপরই তেহরানে শুরু হয় নিরাপত্তা অভিযান। ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তি করছিলেন এমন বেশ কয়েকজনকে এরই মধ্যে আটক করা হয়েছে। সোমবার 2 বছর আগে গ্রেফতার এক ব্যক্তির ফাঁসি কার্যকর করে ইরান। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, গুপ্তচরদের বিচারে গতি আনতে আলাদা ব্যবস্থাও নেওয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক মাধ্যমে ইসরায়েলের পক্ষে পোস্ট দেওয়ার অভিযোগে শুধু ইস্পাহান থেকেই আটক করা হয়েছে অর্ধ শতাধিক বাসিন্দাকে। শুক্রবার ভোরে ইসরায়েলের হামলায় সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের নিহত হওয়ার ঘটনায় আরও কঠোর হয় তেহরান। অভিযান চলাকালে রাজধানী তেহরানে একটি গোপন সামরিক ঘাঁটি থেকে উদ্ধার করা হয় ড্রোন, বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম। রাত্রিকালীন টহলে নামানো হয়েছে বাসিজ আধা সামরিক বাহিনীকে। ইরানি গোয়েন্দা সংস্থা সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে জানাতে বলেছে। মাস্ক, সানগ্লাস পরা, বড় ব্যাগ বহনকারী ও ভিডিওগ্রাফি করা ব্যক্তিদের ওপর নজরদারি বাড়াতে বলা হয়েছে। সরকার ঘনিষ্ঠ নূর নিউজ, পুলিশ ও বিচার বিভাগ থেকেও একাধিক সতর্কতা জারি করা হয়েছে। ভাড়াটিয়াদের সম্পর্কে পুলিশকে তথ্য দিতে বলা হয়েছে। সাংবাদিকদের রাস্তায় ছবি তোলাও নিষিদ্ধ করা হয়েছে। ইসরায়েলের পক্ষে কাজ করলে কঠোর শাস্তি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি জারি করা হয়েছে। বিশ্লেষকরা জানান, দেশ জুড়ে এই কঠোর অভিযানের মাধ্যমে ইরান সরাসরি বার্তা দিচ্ছে, জাতীয় নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় নয়। কাকুলি আখতার, সময় সংবাদ। শাহদ, আমরা যেমনটি দেখছিলাম প্রতিবেদনে, আপনি জেনে থাকবেন ইরান ইসরায়েল মধ্যবর্তী সংঘাতের কিন্তু মূল শক্তিমত্তার জায়গা ইসরায়েলের পক্ষ থেকে যদি আমি বলি, ইসরায়েলের মোসাদ, তাদের গোপন যে গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা কিন্তু প্রথম দিন থেকেই সক্রিয় ভূমিকায় ছিল এবং প্রথম দিনের হামলা কিন্তু সফল হওয়ার পেছনে মোসাদের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি ছিল, আমরা তেমনটি দেখছিলাম। এবং আমরা এও দেখছিলাম যে গত কিছুদিন আগেই কিংবা 2 দিন আগে কিন্তু মোসাদের যে ঘাঁটি সেটি কিন্তু ইরান কর্তৃক ধ্বংস করা হয়েছে, তারা এমন একটি দাবি করেছে। ঠিক তাই, এখানে আমি আসছিলাম। এবং ইসরায়েলের এই যে শক্তিমত্তার জায়গাটি প্রথম দিন থেকে ইসরায়েল কিন্তু যা চেষ্টা করে আসছিল, তা যদি আমি এক কথায় বলতে চাই, ইসরায়েলের মূল লক্ষ্য ছিল মুসলিম বিশ্বের হাত থেকে নেতৃত্বের যে জায়গাটি ইরানের হাতে ছিল, অর্থাৎ তাদের সামরিক পারমাণবিক শক্তিমত্তার যে জায়গা সেটি নষ্ট করে দেওয়া। এবং সেই নষ্ট করে দেওয়ার জন্য তারা কিন্তু ইরানের যে পারমাণবিক স্থাপনা, সামরিক স্থাপনা, সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে এসেছে। এবং ইরানের মূল চালিকা শক্তি, অর্থাৎ আপনি জেনে থাকবেন সামরিক বাহিনীর প্রধান, বিপ্লবী গার্ডের প্রধান, এদেরকে হত্যা করা ছিল তাদের প্রথম কাজ। এবং সেই জায়গায় ইরানের পক্ষ থেকেও কিন্তু শক্তিমত্তা প্রদর্শনের জায়গা হিসেবে সেই মোসাদের কার্যালয়ে হামলা চালানো, এটি কিন্তু ইরানের শক্তিমত্তার একটি প্রমাণ, আপনি জেনে থাকবেন। এবং সবশেষ আমি যদি বলি, এই ইরান ইসরায়েল মধ্যবর্তী সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে যে রাজনৈতিক অস্থিতিশীলতা, ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হওয়ার একটি জায়গা তৈরি হয়েছে, সেই জায়গায় কিন্তু সহসাই থেমে যাচ্ছে না। এই জায়গায় ইরান ইসরায়েলের যে মধ্যবর্তী সংঘাত, এটি ছড়িয়ে পড়ছে আরও বেশ কিছু অঞ্চল জুড়ে। আপনি জেনে থাকবেন, গতকাল মিশরের নেতৃত্বে 21টি মুসলিম দেশ কিন্তু এই ইরান ইসরায়েল সংঘাত বন্ধের একটি দাবি চালিয়ে আসছিল। এবং এই জায়গায় যুক্তরাষ্ট্রের ভূমিকা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরান ইসরায়েলের মধ্যবর্তী যে সংঘাত, যেটি যুদ্ধের পর্যায়ে চলে যাচ্ছে, এই জায়গায় যুদ্ধ বন্ধের যে তোড়জোড় চালানোর যে জায়গাটি, সেই জায়গায় যুক্তরাষ্ট্র কতখানি সফল হবে, তারা সক্রিয় ভূমিকা নেবে কি নেবে না, সেই জিনিসটি কিন্তু অনেকাংশেই নির্ভর করছে। এবং আপনি জানেন, ইরান ইসরায়েলের মধ্যবর্তী সংঘাতের কারণে ইরানের পক্ষ থেকে যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার যে যেটাকে বলা যায় হুমকি বলা যায়, ইরান ইসরায়েলের এই সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তার প্রভাব কিন্তু বিশ্ব অর্থনীতিতে মারাত্মকভাবে পড়তে যাচ্ছে। এবং এই প্রভাবের জন্য যেটি ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের পক্ষেও কিন্তু এটি একটি ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াতে পারে। এবং সেই জায়গায় যুক্তরাষ্ট্র ঠিক কি ভূমিকা নেবে, সেই দিকেই কিন্তু তাকিয়ে আছে পুরো বিশ্ব। হালিফ, আপনাকে ধন্যবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে মন্তব্য করেন তিনি। বলেন, ইসরায়েলের হামলা যেন গাজায় চলমান মানবিক বিপর্যয় ও গণহত্যাকে আড়াল না করে তা নিশ্চিত করতে হবে। এই অস্থিরতা যেন সিরিয়াকেও না গ্রাস করে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। এই সহিংসতার বৃত্ত থামাতে তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। এদিকে ইরানের উপর ইসরায়েলের চলমান হামলাকে অবৈধ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ইসরায়েলি হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়েছে কিনা
তা নিয়ে IAER এর পক্ষ থেকে নিরপেক্ষ বিশ্লেষণের আহ্বান জানায় মস্কো। মার্কিন সহায়তা ছাড়া ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়। খোদ ইসরায়েলের পক্ষ থেকেই এমনটা বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানান, ইরানে ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনায় আঘাত হানার জন্য প্রয়োজনীয় বোমা কেবল যুক্তরাষ্ট্রের কাছে আছে। এই স্থাপনাটি ধ্বংস করতে গেলে ওয়াশিংটনের সবচেয়ে বড় বাংকার ধ্বংসকারী বোমা এবং আমেরিকান B-2 বোমারু বিমান ব্যবহার করতে হবে। অবশেষে নিজেদের দুর্বলতার কথা স্বীকার করল ইসরায়েল। এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিডার। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ফোর্দো স্থাপনাটি তেহরান থেকে প্রায় 160 কিলোমিটার দক্ষিণে কোম শহরের কাছে অবস্থিত। এটি পাহাড়ের নিচে অনেক গোপনে ও সুরক্ষিত উপায়ে তৈরি হয়েছে, যা 2009 সালে বিশ্বের নজরে আসে। এখানে অন্তত 3000 সেন্ট্রিফিউজ রাখার ব্যবস্থা আছে, যা ইউরেনিয়ামকে অস্ত্রের জন্য প্রয়োজনীয় মাত্রায় উন্নত করতে পারে। এর সঠিক গভীরতা প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হয় এটি ভূপৃষ্ঠ থেকে 80 থেকে 90 মিটার গভীরে। ইসরায়েলের একার পক্ষে ইরানের ভূগর্ভস্থ এই পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়। লিডার বলেন, ফোর্দো পারমাণবিক স্থাপনায় আঘাত হানার জন্য প্রয়োজনীয় বোমা কেবল যুক্তরাষ্ট্রের কাছেই আছে। এই স্থাপনাটি ধ্বংস করতে পারে একমাত্র যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাংকার বাস্টার বোমা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, আর সেটি বহন করতে হবে আমেরিকান B-2 বোমারু বিমান দিয়ে। এ ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য যেসব বাংকার বাস্টার বা মারণাস্ত্র ব্যবহারের প্রয়োজন হয়, সেগুলোর বেশিরভাগই এখনও যুক্তরাষ্ট্রের সামরিক ভাণ্ডারে রয়েছে। ইসরায়েলের পক্ষে এ ধরনের হামলা চালানো কিছুটা কঠিন হবে। আবার ইরানও এখানে এক ধরনের দৃঢ়তা দেখাচ্ছে। তারা হয়তো তাদের চলমান কর্মসূচি চালিয়ে যাবে, কিংবা এখন যে উপকরণ তাদের হাতে আছে তা থেকে দ্রুত কোনো ধরনের অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে। বিশ্লেষকরাও এমনটাই বলছেন। এর আগে ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের ডিস্টিংগুইশড ফেলো বারবারা স্লেভিন আল জাজিরাকে জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে ইসরায়েলের পক্ষে একা সামরিক অভিযান চালানো সম্ভব নয়। এ কাজে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা প্রয়োজন। এদিকে ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে বোমা হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিধায় রয়েছেন বলে গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প যদি হামলার সিদ্ধান্ত নেন, তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি মধ্যপ্রাচ্যে নতুন একটি সংঘাতে জড়িয়ে পড়বে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরান ইসরায়েল সংঘাতের উত্তাপে নাগরিকদের সরিয়ে নিচ্ছে একাধিক দেশ। ইরান থেকে এর মধ্যেই ভারত, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। অন্যদিকে ইসরায়েল থেকে নাগরিক সরিয়ে নিয়েছে পোল্যান্ড, আর সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। যে কোনো সময় আরও মারাত্মক রূপ নিতে পারে ইরান ইসরায়েল সংঘাত। এই আশঙ্কায় এর মধ্যেই ইরান ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে বিভিন্ন দেশ। ভারত জানিয়েছে, ইরানে থাকা শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যারা নিজেরাই পরিবহনের ব্যবস্থা করতে পারছেন তাদের শহর ছাড়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। দক্ষিণ কোরিয়া স্পষ্ট ভাষায় বলেছে, ইরানে থাকা সব দক্ষিণ কোরীয় নাগরিককে দ্রুত দেশটি ত্যাগ করতে হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে দক্ষিণ কোরিয়ার দূতাবাস সব কনসুলার সেবা স্থগিত করেছে। চীনা দূতাবাসও তাদের নাগরিকদের দ্রুত জর্ডান সীমান্ত হয়ে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ইসরায়েল ভ্রমণে কঠোরভাবে নিষেধ করেছে। সতর্কবার্তা জারি করে দেশটির প্রশাসন জানায়, বর্তমানে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ, গৃহযুদ্ধ ও সামরিক হামলার ঝুঁকি এতটাই বেশি যে ইসরায়েল, গাজা ও পশ্চিম তীর ভ্রমণ মার্কিনদের পুরোপুরি এড়ানো উচিত। এদিকে ইসরায়েলে আটকে পড়া প্রায় 200 নাগরিককে জর্ডানের রাজধানী আম্মান হয়ে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে পোল্যান্ড। পুলিশ উপপররাষ্ট্রমন্ত্রী জানান, পর্যটক ও স্বল্প মেয়াদে অবস্থানকারীদের উদ্ধারই এই প্রক্রিয়ার মূল লক্ষ্য। পাকিস্তান অনির্দিষ্টকালের জন্য ইরান সীমান্ত বন্ধ করে দিয়েছে। জাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গওয়াদার জেলার সীমান্ত চেকপোস্টে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বাণিজ্য চলবে এবং পাকিস্তানি নাগরিকদের ফিরে আসায় বাধা নেই। কর্তৃপক্ষ বলছে, ইরান থেকে প্রায় 200 পাকিস্তানি শিক্ষার্থী দেশে ফিরছেন। পর্তুগাল ও স্লোভাকিয়া তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য থেকে সরাতে সাইপ্রাসের সহযোগিতা চেয়েছে। লারনাকা ও পাফোস বিমানবন্দরে এর মধ্যেই কয়েক ডজন ফ্লাইট সরিয়ে নেওয়া হয়েছে। সাইপ্রাস জরুরি উদ্ধার পরিকল্পনাও সক্রিয় করেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে।
গাজায় ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত, একদিনে নিহত আরও 61 ফিলিস্তিনি। বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা মানবতা বিরোধী অপরাধ বলছে জাতিসংঘ। ইসরায়েল ইরান সংঘাতে এখন পর্যন্ত জ্বালানি তেল উৎপাদনে কোনো ব্যাঘাত ঘটেনি। তবে মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত ছড়িয়ে পড়া ও জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় শঙ্কায় দাম আরও বাড়তে পারে। শিল্প সংশ্লিষ্টদের বরাত দিয়ে বিশ্ব জ্বালানি পরিস্থিতির এমন খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর মধ্যে আবার মঙ্গলবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় 2টি ট্যাঙ্কারের সংঘর্ষে আগুন লেগে যাওয়ায় উদ্বেগ বেড়েছে তেল ও জ্বালানি সরবরাহকারী দেশগুলোর। ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার পর বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম। মঙ্গলবারও ছিল ঊর্ধ্বমুখী। এদিন সকালে 2% বেশি দাম বেড়েছে। পরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $74.22 ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম $72.61 হয়। তেল উৎপাদনকারী অঞ্চল মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকির বিষয়টি সামনে রেখে দাম বাড়ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পাশাপাশি অনিশ্চয়তা সামনে রেখে দাম আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। শিল্প খাতের এক সূত্রের বরাতে রয়টার্স বলছে, চলমান সংঘর্ষের ফলে তেল উৎপাদনে কোনো ক্ষতি হয়নি। এখনও ওপেকভুক্ত দেশগুলোর অতিরিক্ত উৎপাদন ক্ষমতা রয়েছে। ইরান ইসরায়েল উভয়ই একে অপরের জ্বালানি অবকাঠামোতে বিমান হামলা চালালেও প্রধান তেল রফতানির কেন্দ্রগুলোতে আঘাত হানেনি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখনও ইরানের খার্ক দ্বীপের জ্বালানি তেলের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেনি। তেল আবিব যদি সেখানে হামলা করে, সেক্ষেত্রে তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি $90 উঠতে পারে। তারা আরও জানাচ্ছেন, রাজস্ব আয় হ্রাস পাওয়ার কথা মাথায় রেখে এখনও ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত করার পদক্ষেপ নেয়নি। টালমাটাল সময়ে মঙ্গলবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় 2টি ট্যাঙ্কারের সংঘর্ষে আগুন লেগে যায়। এতে জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলোর ঝুঁকি বেড়েছে। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের পর থেকে হরমুজ প্রণালী এবং বৃহত্তর উপসাগরীয় অঞ্চলে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর নেভিগেশন সিস্টেমে ইলেকট্রনিক হস্তক্ষেপ বেড়েছে। এতে জলযানগুলোর উপর প্রভাব পড়তে পারে। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে ইরান তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এর উৎপাদন ব্যাহত হলে কিংবা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হলে বৈশ্বিক তেলের বাজারে আরও বড় ধরনের প্রভাব পড়বে, তাতে সন্দেহ নেই। প্রণালীটি দিয়ে দৈনিক গড়ে বিশ্বের 20% জ্বালানি পরিবহন হয়ে থাকে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। গাজা ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন 61 জন, আহত হয়েছেন 397। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একদিন খান ইউনিসে মানবিক সহায়তা সংগ্রহে ইসরায়েলের আগ্রাসনের শিকার হয়ে মারা যান আরও 51 জন। এদিকে স্কুল ও উপাসনালয়ে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা চালিয়ে ইসরায়েল মানবতা বিরোধী অপরাধ করেছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। ইরানের পাশাপাশি গাজায়ও সমান তালে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। স্থানীয় সময় মঙ্গলবার উপত্যকাটির বিভিন্ন স্থানে হামলা চালায় দখলদাররা। এতে হতাহত হন অনেকে। এমনকি মানবিক সাহায্য সংগ্রহে খান ইউনিসে যাওয়া বাসিন্দাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থাও। জীবন রক্ষাকারী ঔষধ ও চিকিৎসা উপকরণের মারাত্মক ঘাটতির কারণে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সক্ষমতার চেয়ে বহুগুণ বেশি রোগীর সেবা দিতে হচ্ছে। এদিকে গাজায় স্কুল ও উপাসনালয়ে আশ্রয় নেয়া বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালিয়েছে ইসরায়েল, যা মানবতা বিরোধী অপরাধ। মঙ্গলবার জাতিসংঘে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। এসব হামলা ভবিষ্যতে ফিলিস্তিনিদের শিক্ষা ও ধর্মীয় সুযোগ সুবিধা ধ্বংসের উদ্দেশ্যেই করা হয়েছে বলেও অভিযোগ করেন সংশ্লিষ্টরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণাঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, বাতিল ট্রেন চলাচল, ফ্লাইট শিডিউলও বিপর্যয়, রেড অ্যালার্ট জারি। ইউক্রেনকে আরও 200 কোটি কানাডিয়ান ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এছাড়া G7 বৈঠক শেষে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেবেন বলেও জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়াকে G8 থেকে বের করা বড় একটি ভুল ছিল। রাশিয়াও G7কে অকেজো বলে আখ্যা দেয়। এদিকে সোমবার ইউক্রেনে রাশিয়ার চালানো হামলায় এক মার্কিন নাগরিক সহ অন্তত 16 জন নিহত হয়েছেন।
সোমবার ইউক্রেনের বিভিন্ন জায়গায় ভয়াবহ হামলা চালায় রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া এক রাতেই 440টি ড্রোন ও 32টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনের বিভিন্ন শহরে। এই হামলা সরাসরি বেসামরিক জনগণকে লক্ষ্য করে চালানো হয় বলে অভিযোগ করে প্রেসিডেন্টের কার্যালয়। প্রশাসন জানায়, কিয়েভে মোট 27টি স্থানে আঘাত হানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিকও রয়েছেন। পাশাপাশি ওডেসা ও চেরনিহিভ শহরে হামলায়ও অনেকে আহত হন। এই হামলার সময়ই কানাডায় অনুষ্ঠিত হচ্ছিল G7 শীর্ষ সম্মেলন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা বলেন, এই হামলা শুধু ইউক্রেন নয়, বরং যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের প্রতিও এক ধরনের অসম্মানজনক বার্তা। সম্মেলনে যোগ দিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে তাদের সহায়তা প্রয়োজন। এ সময় তিনি বলেন, ইউক্রেন সর্বাত্মকভাবে শান্তি আলোচনায় প্রস্তুত, এমনকি নিঃশর্তভাবে যুদ্ধবিরতির জন্য তৈরি তারা। তবে এর জন্য প্রয়োজন আরও চাপ। G7 সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, কিয়েভে রাশিয়ার হামলা প্রমাণ করে কেন পশ্চিমা বিশ্বের উচিত ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো। তিনি ঘোষণা দেন, রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা দিচ্ছে কানাডা। 40টির বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান সহ রাশিয়ার শ্যাডো ফ্লিটের 200টির বেশি জাহাজের উপর দেওয়া হবে নিষেধাজ্ঞা। একই সঙ্গে তিনি ঘোষণা করেন $2 বিলিয়ন নতুন সামরিক সহায়তা, যার মধ্যে রয়েছে ড্রোন, হেলিকপ্টার ও গোলা বারুদ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 2014 সালে ওবামা ও ট্রুডো রাশিয়াকে G8 থেকে বের করে দিয়ে বড় ভুল করেছিলেন। যদি রাশিয়া তখনও সদস্য থাকতো, এই যুদ্ধ হতো না, বরং G8 থেকে বের করে পুতিনকে অপমান করা হয়েছে। এ প্রসঙ্গে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, G7 এখন রাশিয়ার কাছে গুরুত্বহীন ও অব্যবহারযোগ্য হয়ে উঠেছে। ট্রাম্পের সঙ্গে সহমত পোষণ করে তিনি বলেন, রাশিয়াকে G8 থেকে বের করে দেয়া ছিল ঐতিহাসিক ভুল। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দীর্ঘ 2 বছর ধরে চলা উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে অবশেষে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছে ভারত ও কানাডা। G7 সম্মেলনের ফাঁকে এই বৈঠকে দুই দেশের নেতারা সম্পর্ক পুনঃস্থাপনের প্রত্যয় জানান। তবে মোদির বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে কানাডায় বসবাসরত শিখ সম্প্রদায়। ক্যালগারিতে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে বিক্ষোভে ছিঁড়ে ফেলা হয়েছে ভারতের জাতীয় পতাকা। G7 সম্মেলনের আয়োজক কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মঙ্গলবার এক উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। 2023 সালের পর দুই দেশের এটিই ছিল প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকে দুই নেতা সম্পর্ক পুনর্গঠনের অঙ্গীকার করেন এবং নতুন দূত নিযুক্ত করার সিদ্ধান্ত নেন, যাদের আগের উত্তেজনার সময় প্রত্যাহার করা হয়েছিল। কার্নির কার্যালয় জানান, বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আইন ও সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। মোদীও জানান, গণতন্ত্র, স্বাধীনতা ও আইনের শাসনের প্রতি দুই দেশের যৌথ বিশ্বাস ভারত ও কানাডাকে যুক্ত করে রেখেছে। কানাডার সঙ্গে ভারতের উত্তেজনা কমিয়ে আনতে এটিকে একটি কূটনৈতিক সফলতা হিসেবে দেখা হলেও মোদির উপস্থিতি মেনে নিতে পারেননি দেশটিতে বসবাসরত শিখ সম্প্রদায়ের একাংশ। ক্যালগেরি মিউনিসিপ্যাল প্লাজায় মোদির সফরের বিরুদ্ধে বিক্ষোভে ভারতের পতাকা ছিঁড়ে ফেলা হয়। একই সঙ্গে মোদির নোংরা রাজনীতি বন্ধ সহ নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহরের রাজপথ। আমরা জানি হরদীপ সিং নির্জার হত্যাকাণ্ডে মোদি সরাসরি যুক্ত ছিলেন। আমরা এর ন্যায় বিচার চাই, তাকে আমরা কারাগারের পেছনে দেখতে চাই। এটাই মোদির যোগ্য স্থান। কানাডায় শিখ সম্প্রদায় সবচেয়ে বড় সংখ্যালঘু গোষ্ঠীগুলোর একটি এবং নির্জার হত্যার পর থেকে এদের মধ্যে ক্ষোভের আগুন আবারও দাউ দাউ করে জ্বলছে। এদিকে কানাডা ছাড়াও অন্যান্য দেশগুলোর সঙ্গে সাইডলাইন বৈঠক করেন নরেন্দ্র মোদী। জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি। এই সময় ভারতের প্রধানমন্ত্রী এসব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। টিকটক নিষিদ্ধে কংগ্রেসের আইনের বাস্তবায়ন আবারও 90 দিনের জন্য পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিনদের কাছে মালিকানা হাত বদল না করলে টিকটক বন্ধ করে দেয়া নিয়ে আইন পাশ হলেও হোয়াইট হাউস বলছে টিকটককে এখনই বন্ধ দেখতে চান না প্রেসিডেন্ট। মঙ্গলবার মার্কিন প্রশাসন জানায়, ট্রাম্প একটি নির্বাহী আদেশে 90 দিনের জন্য আইনটির প্রয়োগ স্থগিত করেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো পেছালো যুক্তরাষ্ট্রের টিকটক স্থগিতের বিষয়টি। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেন, জনগণ যাতে নিরাপদে টিকটক ব্যবহার করতে পারে তা নিশ্চিত করতেই এই সময় দরকার। তবে এ নিয়ে কংগ্রেসে ক্ষোভ বাড়ছে। সিনেটররা বলছেন, আইনের বাস্তবায়ন চান তারা।
অন্যদিকে চীনের অনুমোদন ছাড়া চুক্তি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে টিকটকের মালিক বাইটড্যান্স। কুয়েতে প্রবাসী কর্মীদের জন্য দেশটির বাহিরে যেতে প্রয়োজন হবে নিয়োগকর্তার ছাড়পত্র, যা কার্যকর হবে 1 জুলাই থেকে, এমনটাই জানিয়েছে দেশটির সরকার। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে অনলাইনে। এতে নিশ্চিত হবে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার। সংশ্লিষ্টরা বলছেন এ পদক্ষেপে শক্তিশালী হবে অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থা। মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে অবস্থানরত বেসরকারি খাতের প্রবাসী কর্মীদের জন্য নতুন একটি নিয়ম জারি করেছে দেশটির সরকার। 1 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে এই আইন। কুয়েতের বাইরে যাওয়া বা বিদেশে ভ্রমণের আগে প্রত্যেক প্রবাসীকে মালিক বা নিয়োগকর্তার কাছ থেকে নিতে হবে অনুমতি বা এক্সিট পারমিট, অন্যথায় কুয়েতের বাইরে যেতে পারবেন না প্রবাসীরা। নতুন নির্দেশনা অনুযায়ী দেশ ত্যাগের আগে প্রতিটি প্রবাসী কর্মীর এক্সিট পারমিট নেওয়া বাধ্যতামূলক করার পাশাপাশি পারমিটে কর্মীর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের তারিখ এবং ব্যবহৃত পরিবহনের ধরন উল্লেখ করতে হবে। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে, যাতে প্রশাসনিক সহজতা ও তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা যায়। নতুন আইনটি যথাযথ প্রয়োগের দাবি প্রবাসীদের। দুবাই, চায়না বিভিন্ন জায়গায় মাল আনার জন্য যা লাগে, ইমার্জেন্সি কোথাও যাওয়া লাগে, তো তখন আমরা কুয়েতিরা এখানে অবস্থান করে না, দেশের বাইরে অবস্থান করে, ব্যস্ত থাকে। আমাদের জন্য অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। যারা কুয়েতে ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন প্রতিষ্ঠান চালাইতেছে, ওদের জন্য এই আইনটা অনেক ভালো হয়েছে যে এখন থেকে ওদের কোনো ওয়ার্কার, ওদের কোনো টাকা পয়সা অথবা যিনি আসবাবপত্র কোনো কিছু চুরি করে বিক্রি করে দেশে যাইতে পারতো না। এই পদক্ষেপের মূল লক্ষ্য প্রবাসীদের যথাযথ প্রক্রিয়ায় দেশ ত্যাগ নিশ্চিত করা, শ্রমিক পালিয়ে যাওয়ার প্রবণতা কমানো, শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার সুরক্ষা, পাশাপাশি অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই নতুন বিধান চালু করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণাঞ্চল। নদীর পানি উপচে লোকালয় প্লাবিত হওয়ায় বিপাকে সাধারণ মানুষ। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে ট্রেন চলাচল, শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে বিমান চলাচলে। স্থানীয় সময় মঙ্গলবার ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যার কবলে পড়ে চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশ। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। খবর পেয়ে তাদের উদ্ধারে দ্রুত ছুটে যান দমকল কর্মীরা। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাতিল করা হয় ট্রেন চলাচল। স্থানীয় প্রশাসন জানায় নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে লোকালয়, প্লাবিত নিম্নাঞ্চল। বৈরী আবহাওয়ার কারণে শিডিউল বিপর্যয় দেখা দেয় চীনের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং শেনজেন শহরের পূর্বাঞ্চলের ফ্লাইট চলাচলে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই দিন সকালে রেড অ্যালার্ট জারি করে দেশটির আবহাওয়া বিভাগ। এরই মধ্যে বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। মৌসুমী সাথী, সময় সংবাদ। আরও ভয়াবহ রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার বন্যা পরিস্থিতি। নতুন করে প্লাবিত হয়েছে রাজ্যটির বেশ কিছু এলাকা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। নিখোঁজ রয়েছেন আরও 2 জন। স্থানীয়দের ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায় ফেয়ারমাউন্ট ভিলেজ অ্যাপার্টমেন্টের একটি ভবন থেকে প্রচণ্ড স্রোতে পানি নামছে। এরপরই সেটি ধসে পড়ে। রাজ্যের গভর্নর প্যাট্রিক মরিসি জানান, বিভিন্ন স্থানে বজ্রঝড় ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরাকে পানি সংকটের মধ্যে নতুন করে চাষ পদ্ধতি ব্যবহার করা শুরু করেছে দেশটির কৃষকরা। সরকারি সহায়তায় স্প্রিংকলার প্রযুক্তি ব্যবহার করে মরুভূমিকেও চাষের উপযুক্ত করে তুলছেন তারা। ইরাকের নাজাফের মরুভূমিতে এখন নিয়মিত চলছে চাষাবাদ। স্প্রিংকলার প্রযুক্তি ব্যবহার করে আগের চেয়ে বেড়েছে ফলন, পাশাপাশি কর্মসংস্থানেরও যোগান বেড়েছে। সরকারি ভর্তুকিতে এই প্রযুক্তি অনেক কৃষকেরই চাষযোগ্য জমির পরিধি বাড়িয়েছে। জাতিসংঘের তথ্য বলছে, পানি সংকট এবং চরম আবহাওয়ার কারণে ইরাক এখন জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম, যে কারণে সংকট মোকাবেলায় দেশটির সরকার চালু করেছে ঋণ সহায়তা, যা দিয়ে স্প্রিংকলার প্রযুক্তি কিনছেন কৃষকরা। স্প্রিংকলার পদ্ধতির গুরুত্ব এখন প্রবল, বিশেষ করে যখন গোটা বিশ্ব এবং ইরাক ভয়াবহ পানির সংকটের মুখে। এটি পানি সাশ্রয়ী, পরিচালনায় খরচ কম আর মরুভূমিতেও ভালো ফলন দেয়। এই 3টি কারণে কৃষকদের জন্য স্প্রিংকলার এখন এক অপরিহার্য
অপরিহার্য উপাদান হয়ে উঠেছে। তবে অনেকে বলছেন শুধুমাত্র প্রযুক্তি যথেষ্ট নয়। স্প্রিংকলার চালাতে প্রয়োজনীয় জ্বালানি তেল সরবরাহে সরকারি সহায়তা কম থাকায় বাধ্য হয়ে কালোবাজারে জ্বালানি কিনতে হয় কৃষকদের। বিশ্লেষকদের মতে এই সমস্যার সমাধানে সৌরশক্তি হতে পারে টেকসই বিকল্প। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ ইরান ইসরায়েল। তেল আবিব ও হাইফা লক্ষ্য করে রাতভর মিসাইল নিক্ষেপ। ইরানের 12টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। শর্তহীন আত্মসমর্পণের হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধ কেবল শুরু, হুমকি খামেনির। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।